হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে ভিডিও শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের কাছে। সেটা হচ্ছে ইটস রিভিউ টাইমে আমরা নতুন একটা সেগমেন্ট চালু করতে চলেছি, যার নাম আন্ডাররেটেড জেম। আজকে তার ফার্স্ট এপিসোড। এবার এই সেগমেন্টটার বেসিক মোটিভ কি? এই সেগমেন্টটার বেসিক মোটিভ হলো যে দর্শকের কাছে সেসব সিনেমা পৌঁছে দেওয়া, যেই সিনেমাগুলো তাদের সময় যে পপুলার সিনেমাগুলো ছিল তাদের মতো ইকুয়ালি গুড। পপুলার সিনেমাগুলো বলতে যাদের ব্যাপারে আমরা শুনেছি বা যে সিনেমাগুলো আমরা দেখেছি বা যেগুলো নিয়ে অনেক বেশি আমরা কথা বলি বা বলতে ভালোবাসি, সেই সিনেমাগুলোর মতো ইকুয়ালি গুড। কিন্তু আজকের দিনে এই সিনেমাগুলো খুব আন্ডাররেটেড। আজকের দর্শক এই সিনেমাগুলো দেখা তো দূরের কথা, এর ব্যাপারে শুনেওনি হয়তো। হ্যাঁ, পুরোনো দিনের যারা দর্শক আছে বা পুরোনো দিনের যারা মানুষ আছে, যারা পুরোনো দিনের সিনেমা এখনো দেখেন, তারা হয়তো দেখেছেন। কিন্তু আজকের দর্শক, তাদের কাছে আন্ডাররেটেড জেমগুলো পৌঁছে যাওয়াটা খুব খুব জরুরি। তাই জন্য আমরা এই সেগমেন্টটা চালু করেছি, যেখানে আমরা এরকম আন্ডাররেটেড মুভি নিয়ে কথা বলবো, যেগুলো তাদের সময়ের খুব ভালো সিনেমা, কিন্তু সেই সিনেমাগুলো নিয়ে খুব একটা কথা হয় না। সেই সিনেমাগুলো আজকে সবার মাঝখানে কোথাও হয়তো চাপা পড়ে গেছে। আর আরেকটা কথা বলে রাখি, যে এই সেগমেন্টে শুধু যে বাংলা সিনেমা থাকবে তা কিন্তু নয়। যে কোনো জনরার সিনেমা হতে পারে, যে কোনো টাইমের সিনেমা হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা হতে পারে। সেই সিনেমাটা যদি ভালো হয় এবং সেই সিনেমাটা যদি আন্ডাররেটেড হয়, সেই সিনেমা নিয়ে কথা বলবো আমরা এই সেগমেন্টে। এবং আপনাদেরকেও একটা দায়িত্ব দিচ্ছি আমি, আপনাদের হিসাবে যদি কোনো আন্ডাররেটেড সিনেমা থেকে থাকে বা তার যদি কোনো লিস্টও থেকে থাকে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমরা প্রত্যেকটা এপিসোডে একটা একটা করে মুভি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর হ্যাঁ, দেখবেন সেই সিনেমাগুলো যাতে একটু ইজিলি অ্যাভেলেবেল হয়, তাহলে দেখতে এবং সেটা নিয়ে কথা বলতে আমাদের আরো সুবিধা হবে। এইবার আজকে এর ফার্স্ট এপিসোডে, এই সেগমেন্টের আন্ডাররেটেড জেম এই সেগমেন্টের ফার্স্ট এপিসোডে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেটা একটা থ্রিলার সিনেমা। সিনেমার নামটা আমি একটু পরে বলছি। এবার থ্রিলার সিনেমা নিয়ে আমরা কথা বলছি বাংলাতে। এই সিনেমাটা রিলিজ করেছিল 1955-এ। তখন থ্রিলার সিনেমা হয় বাংলাতে। এবার এই সিনেমাটা দেখার আগে আমি না আপনাদেরকে একটা জাস্ট মানে সাজেশন দিয়ে দেবো, যেটা আপনারা দেখার আগে একটু মাথায় রাখবেন। যে আজকের দিনে থ্রিলার সিনেমা দেখার যে পরিভাষাটা আমাদের কাছে আছে, যে থ্রিলার সিনেমাতে থ্রিলটা থাকতে হবে, এজ অফ দ্য সিট মোমেন্ট থাকতে হবে, টেনশনের মোমেন্ট থাকতে হবে, টুইস্ট এন্ড টার্নস ভালো থাকতে হবে, তাহলেই একটা ভালো থ্রিলার সিনেমা আমরা দেখেছি বলে আমরা মনে করি। সেই সিনেমার মধ্যে যদি ড্রামা, ইমোশন, কমেডি, রিলেশনশিপ, গান, এই জিনিসগুলো জায়গা নাও পায়, টুইস্ট এন্ড টার্নস যদি ওয়ার্ক করে যায়, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সেটাকে ভালো থ্রিলার সিনেমাই জাজ করি আজকের দিনে। কিন্তু 1955-এ তখনকার দিনের বাংলা দর্শক, তাদের কিন্তু এই প্যারামিটারটা ছিল না একটা থ্রিলার সিনেমা দেখার। তখনকার দিনের বাংলার দর্শক, তারা সিনেমাতে গান ভালোবাসতো, তারা সিনেমাতে ইমোশন, রোম্যান্স, ড্রামা, এই জিনিসগুলো দেখতে ভালোবাসতো। তাই তখনকার দিনের থ্রিল আর এখনকার দিনের থ্রিল, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ দুটো এরাতেই মানুষদের জন্য সিনেমা বানানো হচ্ছে এবং তাদের মতামত অনুযায়ী বা তারা যেটা দেখতে ভালোবাসে সেইভাবেই সিনেমা বানানো হচ্ছে। তো এই থ্রিলার সিনেমাটা যখন আপনি দেখতে বসবেন, এখানে থ্রিলারের পোর্শন একটু কম থাকতে পারে, কিন্তু এখানে রোম্যান্স, এখানে রিলেশনশিপ, এখানে ড্রামা, এখানে ইমোশন, সেই জিনিসগুলো অনেক বেশি করে জায়গা পেয়েছে। এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাংলার বিখ্যাত জুটি মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুচিত্রা সেন, তারা ছিল লিড রোলে। মুভির নাম সবার ওপরে। এটা একটা থ্রিলার কোর্টরুম ড্রামা। এর ডাইরেক্টর হচ্ছে অগ্রদূত। এবার আপনারা বলতে পারেন যে ভাই, অগ্রদূত এই নামটা তো আগে কোথাও শুনিনি। ঠিকই ধরেছেন, এটা কোনো পার্টিকুলার মানুষ নয় যে নামটা আপনি শুনবেন। এটা ইন্ডিয়ান টেকনিশিয়ানদের একটা গ্রুপ, যে গ্রুপে অনেক টেকনিশিয়ানরা থাকতো। মানে সে লাইটম্যান হতে পারে, সেটা এডিটার হতে পারে, সেটা ক্যামেরাম্যান হতে পারে, সব টেকনিশিয়ান একটা জায়গায় আসতো, তার একটা দল তৈরি করেছিল এবং সেই দল একটা সিনেমা বানাতো। এবং সিনেমা সাবমিশনের সময় তাদেরকে তো একটা ডাইরেক্টরের নাম দিতে হতো। তো সেই ডাইরেক্টরের নাম না দিয়ে তারা সেই গ্রুপটার নাম দিত, যে এখানে কেউ একা সিনেমাটা বানায়নি, আমরা সবাই মিলে সিনেমাটা বানিয়েছি। এবং ডাইরেক্টরের নাম রাখা হতো অগ্রদূত, যেটা কোনো মানুষের নাম নয়, একটা গ্রুপের নাম বা একটা অর্গানাইজেশনের নাম। আপনি ভাবতে পারছেন 1955-এ এরা এই জিনিসটা করে দেখিয়েছে, যেখানে আজকে বাংলা ইন্ডাস্ট্রি তারা রীতিমতো গিল্ড, ফেডারেশন, কমিটি, এদেরকে নিয়ে লড়াই করে মরছে। আর একটা টাইমে ইন্ডিয়ান টেকনিশিয়ানরা সবাই এক জায়গায় এসে কেউ নিজে ক্রেডিট না নিয়ে গ্রুপের নামে সিনেমা রিলিজ করছে, যে গ্রুপের নাম থাকবে ডাইরেক্টরের নামে। ভাবতে পারছেন বাংলা সিনেমা কতটা নিচে নেমেছে। এইবার এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, দেখুন এর যদি গল্পটা বলি, বেসিক যে গল্পটা, সেটা হচ্ছে উত্তম কুমার আমাদের হিরো, তার বাবা জেলে, মিথ্যে খুনের দায়। ছেলে আজকে বড় হয়েছে, ছেলে আজকে উকিল, কিন্তু ছেলে ছোটবেলা থেকে জানে যে বাবা নিরুদ্দেশ। তার মা তাকে এই ব্যাপারে কিছু বলেইনি। বড় হওয়ার পর মা তাকে জানাচ্ছে যে না বাবা, তোমার বাবা নিরুদ্দেশ হয়নি,
তোমার বাবা আজকে জেলে বন্ধ গত 12 বছর ধরে একটা মিথ্যে খুনের কেসে, যে খুনটা তোমার বাবা করেইনি। উত্তম কুমার নেমে পড়ছে রাস্তায় এবং সে প্রুফ করার চেষ্টা করছে যে বাবা খুন করেনি। কিভাবে প্রুফ করছে এবং প্রুফ করার জন্য কার কার হেল্প নিতে হচ্ছে, কি কি বাধা আসছে, এই নিয়ে এই 2.5 ঘন্টার এই সিনেমা। এবার এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, দেখুন এগুলো আন্ডাররেটেড জেম। এগুলোর পজিটিভ দিক, নেগেটিভ দিক এইভাবে না বিচার না করলেই বোধহয় ভালো হবে, আর আমিও সেভাবে ভিডিওতে বলবো না। এখানে যে জিনিসগুলো খুব ভালো লাগবে আপনার দেখে, সেগুলো বরঞ্চ শুনুন। প্রথমত, এর যে আইডিয়াটা, বেসিক আইডিয়াটা একবার ভেবে দেখুন আপনি। আজকের দিনে বাংলা সিনেমা, তার আইডিয়া 4 দেওয়ালের মধ্যে সম্পর্কের গল্প, তার থেকে বেরিয়ে 1955-এ এরকম ধরনের থিঙ্কিং রাখতো বাংলা সিনেমা, যেখানে একটা কোর্টরুম ড্রামা, তার সঙ্গে থ্রিল, তার সঙ্গে ইমোশন, তার সঙ্গে ড্রামা, তার সঙ্গে মা ছেলের বন্ডিং, তার সঙ্গে হিরো হিরোইনের প্রেম, এই সবকিছু মিলিয়ে একটা সিনেমা তৈরি, যেখানে মানুষ সবকিছু স্বাদ পাবে, যেই ধরনের দর্শক তারা সবকিছু দেখতে পারবে, এবং আউটস্ট্যান্ডিং ভাবে এই আইডিয়াটাকে ভাবা এবং সেটাকে পর্দায় ফুটিয়ে তোলা। আপনি এখানে যখন কোর্টরুম ড্রামাটা দেখবেন, সেটা আপনি দেখে হাঁ হয়ে যাবেন যে হ্যাঁ ভাই, কোর্টরুম ড্রামাটা সেভাবেই তৈরি করা হয়েছে। যেই জিনিসগুলো আমাকে ওই এজ অফ দ্য সিট মোমেন্টটা দিচ্ছে, যে জায়গাগুলো আমাকে এনার্জিটা দিচ্ছে বা মুভিটার সঙ্গে হুক করে রাখতে পারছে, স্ক্রিন প্লে, রাইটিং, প্রত্যেকটা জিনিস খুব ব্যালেন্সড। থ্রিলার পোর্শন যেরকম আছে, সেরকমই প্রেম আছে, সেরকমই গান আছে, সেরকমই রোম্যান্স আছে, সবকিছু খুব ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে, যার জন্য না দেখতে ইন্টারেস্টিং লাগে। 2.5 ঘন্টা, কেন 2.5 ঘন্টা সময়টা নিচ্ছে? এই যে হিরো, তার যে সাইকোলজি, একটা বাবা, তার বাবা এত বছর ধরে জেলে বন্দি, সে জানতে পারছে তার সাইকোলজি কিভাবে কাজ করছে। সে যখন সেই জিনিসটার রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছে, কি কি বাধার সম্মুখীন হতে হচ্ছে, তার মধ্যে প্রেম, এই সবকিছু জিনিস, তার টাইমটা লাগে, তবে আপনি সেই ইমোশন গুলোর সাথে কানেক্ট করতে পারবেন। সেই জন্যই টাইমটাকে দেওয়া হয়েছে। আজকে বাংলা সিনেমা টাইম তো দেয়, 2.5 ঘন্টার সিনেমা হলো, কিন্তু সে 2.5 ঘন্টাতে কি দেখাবে সেটাই তাদের কাছে ঠিক থাকে না। কিন্তু এই সিনেমাগুলো টাইমটাকে ইউটিলাইজ করতে পারতো। এই সিনেমার পারফরমেন্স, মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, এরপরেও পারফরমেন্স নিয়ে কি আলাদা করে রিভিউ করতে হয়? আমার মনে হয় না। প্রত্যেকে বাঘা বাঘা অভিনেতা, এবং তাদের পারফরমেন্স যখন আপনি দেখবেন, আপনি হা হয়ে থাকবেন। উত্তম কুমার একটা ওয়ান টেক শট আছে, সুচিত্রা সেন থাকবে তার বাড়িতে, উত্তম কুমার তার বাড়িতে আসবে এবং এসে কান্নায় ভেঙে পড়বে, কারোর একটা মৃত্যু হবে, সেটা শুনে কান্নায় ভেঙে পড়বে। তার আগে তিনি একটা লম্বা ডায়লগ বলবো অনেকটা টাইম জুড়ে। আপনি তার পারফরমেন্স দেখুন, প্রত্যেকটা ওয়ার্ড, সে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ম্যানারিজম, আলাদা আলাদা টেক্সচার ওয়ার্ডের, তার ভয়েস মডিউলেশন, তার এক্সপ্রেশন যে চেঞ্জ, কেন আমরা তাকে মহানায়ক বলি? দেখুন, আজকে নিজের পাওয়ার ইউজ করে অনেকেই মহানায়ক খেতাব নিয়ে ঘরে বসে আছে, কিন্তু আমার জন্য মহানায়ক একজনই। অভিনয়ের ভিত্তিতে বা অভিনয়ের ক্ষমতায় যদি কাউকে মহানায়ক বলতে হয়, সেটা আমার জন্য সারা জীবন উত্তম কুমার ছিল, আছে আর থাকবে। আর যে চলে আসুক, সে তার জায়গা কোনোদিন নিতে পারবে না, তার নখের যোগ্যও নয়। পারফরমেন্স, উত্তম কুমার সুচিত্রা সেন, তাদের কেমিস্ট্রি, তাদের ম্যাজিক আবার আপনি একবার দেখতে পারবেন, চাক্ষুষ করতে পারবেন, এবং তারা কেন এত হিট, তাদের কেন মানুষ ভালোবাসতো, তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না, সেটাও কতটা ইম্পর্টেন্ট এবং সেটাও কতটা এলিভেট দিচ্ছে একটা সিনকে, আপনি সেটা দেখে নেবেন। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত, গানটা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, এই সিনেমারই গান। বিজিএম থেকে শুরু করে, যখন ডার্ক ইন্টেন্স একটা সিন চলছে বা থ্রিলের একটা সিন চলছে, সেখানে এক ধরনের বিজিএম, যখন রোমান্টিক ট্র্যাক চলছে সেখানে এরকম ধরনের গান আসছে, সেখানে পারফরমেন্স, সেখানে স্টোরি, সেখানে কোর্টরুম ড্রামা, লাস্টে উত্তম কুমারের যখন রাগটা পুরো বেরিয়ে আসবে, সেই রাগটা তিনি কোর্টে ঝেড়ে দিচ্ছেন যেভাবে, সেখানে যেভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে, প্রত্যেক কটা ডায়লগ সেটা যেভাবে লেখা হয়েছে, সেগুলো প্রত্যেক কটা ইম্প্যাক্টফুল। কোনো ডায়লগ আপনি এভাবে বলতে পারবেন না যে হ্যাঁ এই ডায়লগটা ভাই বেকার। হ্যাঁ, এই সিনেমাটা যেটা আপনার দেখতে দেখতে আজকের দর্শকের মনে হতে পারে একটু বেশি মেলোড্রামাটিক, কারণ আগেকার দিনে ওই যে বললাম, আপনি এখনকার দর্শকের সঙ্গে সেই এরার দর্শকটাকে গুলিয়ে ফেলতে পারবেন না, কারণ সেই এরাতে দর্শকের এক্সপোজার অনেক কম ছিল। তারা বাংলা সিনেমায় মোস্টলি দেখতো, কখনো কখনো হিন্দি সিনেমা দেখতো, তো তাদের এক্সপোজার যেহেতু কম ছিল এবং মেলোড্রামাটিক সিনেমা বেশি হতো, তাই জন্য এই সিনেমাটাও একটু মেলোড্রামাটিক আপনার মনে হতে পারে আজকে এসে। 1955 থেকে আপনি যদি আজকে 2026-এ দাঁড়িয়ে দেখেন, তাহলে একটু বেশি মেলোড্রামাটিক হতে পারে, কিন্তু এই সিনেমাটা আপনি দেখুন, আপনি থরলি এনজয় করবেন। এখানে একটা ভালো গল্প আছে,
এখানে ভালো থ্রিল আছে, এখানে লাস্টে গিয়ে যে টুইস্টটা দেয়, একটা টুইস্ট মানে প্রেডিক্টেবল, সেটা আপনি ধরতে পারবেন। কিন্তু 1955-এ যেখানে আমি ভেবেছিলাম যে আমি পুরোটাই ধরে নিতে পারবো, দুটো টুইস্ট আছে, একটা টুইস্ট সেকেন্ড হাফে ধরে নেবেন, একটা টুইস্ট আপনি ধরতে পারবেন না লাস্ট অব্দি। একদম লাস্টে গিয়ে যেখানে ডাইরেক্টর বলতে চেয়েছে আপনাকে, আপনি সেখানেই বুঝতে পারবেন ও ডাইরেক্টর তো কেউ নেই, অগ্রদূত যেখানে বলতে চেয়েছে সেখানেই আপনি এই পুরো টুইস্টটা জানতে পারবেন। তো আমরা এত এক্সপোজার থাকা সত্ত্বেও, এত সিনেমা দেখার পরেও টুইস্টটা ধরতে পাচ্ছি না। তার মানে রাইটিং দেখুন, এক্সিকিউশন দেখুন, স্টোরি দেখুন, পারফরমেন্স তো জাস্ট চেরি অন দ্য টপ। এটা খুব আন্ডাররেটেড একটা সিনেমা। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, যান গিয়ে দেখুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, জাস্ট লিখবেন সবার ওপরে, চলে আসবে আপনাদের কাছে সিনেমা। এবং এই সিনেমাটা যান গিয়ে দেখুন। যারা যারা উত্তম কুমার সুচিত্রা সেনের শুধু সপ্তপদী দেখেছেন, বা হারানো সুর দেখেছেন, বা 74.5-এর মতো পপুলার সিনেমাগুলোই দেখেছেন, তারা যদি একটু ভিন্ন স্বাদের কোনো সিনেমা দেখতে চান এই জুটির, যান এই সিনেমাটা গিয়ে চেক আউট করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।